অক্টোবর শেষ, নভেম্বর শুরু। বিশ্ব তখনও স্নায়ুযুদ্ধের জটিল রাজনীতিতে ব্যস্ত, কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষজন তাদের নিজেদের রাজনৈতিক অস্থিরতা নিয়ে চিন্তিত। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি তখন শান্ত, যেন এক বিশাল দৈত্য নিঃশ্বাস চেপে ঘুমাচ্ছে। এই আপাত শান্ত সমুদ্রের গভীরে ঠিক ৯ই নভেম্বর সৃষ্টি হলো এক ঘূর্ণি, যা দ্রুত শক্তি সঞ্চয় করে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে। ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছিল ভোলা। ঘূর্ণিঝড়টি যখন ১২ই নভেম্বর উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করে, তার কেন্দ্র তখন এক দানবীয় রূপ নিয়েছে। সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বা ১১৫ মাইল, যা ক্যাটাগরি ৩ সুপার সাইক্লোনের সমতুল্য। উপকূলীয় আবহাওয়া অধিদপ্তর কিছু সতর্কীকরণ বার্তা জারি করেছিল, কিন্তু নিম্নভূমি ডেল্টার প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর জন্য পর্যাপ্ত অবকাঠামো বা সময় ছিল না। ভয়াবহতা লুকিয়েছিল ঘূর্ণিঝড়টির আঘাত হানার সময়টিতে। ১২ই নভেম্বর দিবাগত রাত, সেদিন ছিল পূর্ণিমার ভরা কোটাল, অর্থাৎ হাইয়েস্ট স্প্রিং টাইড। এই জ্যোতির্বিজ্ঞানের ঘটনা এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে সৃষ্ট তীব্র নিম্নচাপের ফলে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। এটি কেবল জল ছিল না, এটি ছিল এক বিশাল জলদানব, যা ফানেল আকৃতির বঙ্গোপসাগরের মুখে এসে চূড়ান্ত শক্তি অর্জন করেছিল। রাত ঠিক কখন তা বোঝার আগেই ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক হত্যাকাণ্ডটি ঘটে যায়। ১০ মিটার বা ৩৩ ফুট উঁচু জলের প্রাচীর, যা প্রায় ৪ তলা ভবনের সমান, প্রলয়ের গর্জন নিয়ে উপকূলের দিকে ছুটে আসে। মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, চরফ্যাশান এবং ভোলার প্রত্যন্ত গ্রামগুলিতে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বাতাসের তীব্র শব্দের সঙ্গে যখন জলের দেওয়াল আঘাত হানল, তা ছিল এক মুহূর্তের ধ্বংসলীলা। গ্রামের ঘরবাড়ি, যা মাটির বা বাঁশের তৈরি ছিল, তা এই জলের তোড়ে বালির ঘরের মতো ভেঙে যায়। মানুষ যখন জেগে উঠেছিল, তাদের পালানোর কোনো পথ ছিল না। বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, শুধুমাত্র জলের তীব্র স্রোত, ধ্বংসাবশেষ এবং মানুষের অসহায় আর্তনাদ। এই অঞ্চলের বহু পরিবারে একটিও সদস্য জীবিত থাকেনি। ১ মিনিটেরও কম সময়ে ৩ লক্ষ থেকে ৫ লক্ষেরও বেশি মানুষ সমুদ্রের গভীরে বিলীন হয়ে গিয়েছিল। এই সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধের কিছু যুদ্ধের ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গিয়েছিল। ভোলা পরিণত হয়েছিল বিশ্বের ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে প্রাণঘাতী একক ঘূর্ণিঝড়ের সমাধিক্ষেত্র। এই জলোচ্ছ্বাস শুধু জীবন নেয়নি, মাটিকেও হত্যা করেছিল। নোনা জল ফসলি জমিতে ঢুকে গিয়ে লাখ লাখ হেক্টর জমিকে কয়েক বছরের জন্য চাষের অনুপযোগী করে তোলে। গবাদি পশু, জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যায়। ১৩ই নভেম্বর সকালে যখন সূর্য উঠল, ভোলার দৃশ্য ছিল বিভীষিকাময়। চারপাশে শুধু ধ্বংসস্তূপ, গাছের গুঁড়ি, মৃতদেহ আর জলের স্রোত। কিন্তু মানবিক ট্র্যাজেডি তখনও বাকি ছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, এই বিপর্যয়ের ভয়াবহতা উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ত্রাণ ও উদ্ধার কার্য ছিল চরম ধীরগতি সম্পন্ন এবং অপ্রতুল। আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর ক্ষেত্রেও তারা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে। এই ভয়াবহ ঘটনার পরপরই ইয়াহিয়া খান একটি সরকারি সফরে চীনে চলে যান, যা পূর্ব পাকিস্তানের জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তাদের মনে প্রশ্ন জাগে, তাদের জীবন কি শাসক গোষ্ঠীর কাছে এতই মূল্যহীন? ত্রাণ হেলিকপ্টারগুলো ঠিক সময় না আসায় এবং বিশুদ্ধ পানীয় জলের অভাবে বেঁচে থাকা বহু মানুষও পরবর্তী সপ্তাহগুলিতে মারা যায়। ভোলা ঘূর্ণিঝড় ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের মনে জমে থাকা ক্ষোভের চূড়ান্ত স্ফুলিঙ্গ। শাসক গোষ্ঠীর এই অমানবিক আচরণ স্পষ্ট করে দেয় যে এই দুই অঞ্চলের মধ্যে আর কোনো ঐক্য অবশিষ্ট নেই। এই বিপর্যয়টি ছিল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের আগে একটি গুরুতর রাজনৈতিক মোড়। এই ক্ষোভের ফলেই আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের পটভূমি সম্পূর্ণভাবে তৈরি হয়। ভোলা ঘূর্ণিঝড় তাই কেবল প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল একটি জাতির ভাগ্য ঘুরিয়ে দেওয়া একটি ঐতিহাসিক অনুঘটক। এই ট্র্যাজেডি আমাদের শুধু প্রকৃতির শক্তি নয়, ক্ষমতার নীরব বিশ্বাসঘাতকতা এবং একটি জাতির অদম্য সহনশীলতার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। যদি প্রকৃতির এই চূড়ান্ত রোষের বাস্তব ঘটনাগুলি আপনার হৃদয়ে দাগ কেটে থাকে এবং আপনি এর গভীরে পৌঁছাতে চান, তাহলে এই ভিডিওতে এখনই একটি লাইক দিন। এটি আমাদের অনুপ্রেরণা।
আর এরকমই ইতিহাস, বিজ্ঞান ও রহস্যের রোমহর্ষক আখ্যান নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন।